আজ আমরা একটা বিশেষ উৎসের গভীরে ডুব দিতে চলেছি। এটা একটা উপন্যাসের অংশ, যেখানে এক সাধারণ মানুষের জীবন, তার নেওয়া কিছু সিদ্ধান্ত, মানে ভাগ্য কিভাবে সব ওলটপালট করে দেয় সেটাই দেখব। হ্যাঁ, মাইকেল হেনচার্ড নামের এক ব্যক্তির জীবনের গল্প, তার উত্থান আবার পতন। ঠিক, কিভাবে একটা ছোট্ট ভুল, একটা মুহূর্তের আবেগ তার আর তার চারপাশের মানুষদের জীবনকে বছরের পর বছর ধরে প্রভাবিত করে। একদম। সম্পর্ক, গোপন কথা, তখনকার সমাজের নিয়মকানুন আর ভাগ্য, এই সব কিছু মিলেই কাহিনীটা তৈরি। আচ্ছা, শুরুটা কিভাবে হচ্ছে? শুরুতেই আমরা দেখি তিনজন চরিত্রকে: মাইকেল হেনচার্ড, তার স্ত্রী সুজান, আর তাদের কোলের মেয়ে এলিজাবেথ জেন। ওরা ওয়েডেন প্রায়ার্স নামের একটা গ্রামের দিকে হেঁটে চলেছে, কিন্তু ওদের মধ্যে কোনো কথা নেই, একটা থমথমে ভাব। মানে শুরুতেই একটা চাপা টেনশন। হ্যাঁ, বিশেষ করে হেনচার্ডের চেহারায় একটা ক্লান্তি, একটা অসন্তোষ, দেখলেই বোঝা যায় কিছু একটা সমস্যা আছে। এই থমথমে পরিবেশটাই আসলে ঝড়ের পূর্বাভাস। আচ্ছা, তারপর ওরা কোথায় পৌঁছায়? ওই ওয়েডেন প্রেয়ার্স গ্রামেরই এক মেলায়, জমজমাট মেলা। একদিকে জিনিসপত্র বিক্রি হচ্ছে, খেলা দেখাচ্ছে, পিপশো, খেলনার দোকান, এইসব। হ্যাঁ, ভাগ্য গণনা চলছে, নানা রকম জিনিস, একটা হই হই ব্যাপার আর কি। এই ভিড়ের মধ্যে ওরা কোথায় যায়? সুজানের চোখে পড়ে একটা ফার্মিটির দোকান, মানে ওই গম, দুধ, কিশমিশ দিয়ে বানানো একরকম খাবার। ও, ফার্মিটি। হ্যাঁ, সুজানের একটু আগ্রহ হয়, তাই ওরা ওই তাঁবুতে ঢোকে। তাঁবুর ভেতরের পরিবেশটা কেমন? সাধারণ, লম্বা টেবিল পাতা, লোকজন বসে খাচ্ছে, গল্প করছে। কিন্তু এখানেই মানে আসল ঘটনাটা ঘটে। কি ঘটনা? হেনচার্ড সবার অলক্ষ্যে নিজের ফার্মিটির বাটিতে অনেকটা রাম ঢেলে নেয়। ও, মানে মদ্যপান। হ্যাঁ, আর এই রাম মেশানো ফার্মিটি খাওয়ার পরেই সব গোলমাল শুরু হয়। কিভাবে? তাঁবুতে তখন এমনি আলোচনা চলছিল বিয়ে নিয়ে, ভালো বউ, খারাপ বউ, কার জন্য কার জীবন নষ্ট হয়, এই সব আর কি। আচ্ছা। আর হেনচার্ড ওই রামের নেশায় নিজের ভেতরের যত ক্ষোভ সব উগড়ে দিতে শুরু করে। নিজের বিয়ের ওপর রাগ। রাগটা কি এতটাই ছিল যে? হ্যাঁ, এতটাই যে সে মদের ঘরে বলে বসে সে তার স্ত্রীকেই নিলামে বেচে দেবে। কি বলছেন? নিজের স্ত্রীকে? হ্যাঁ, নিলামে? ভাবা যায়। সুজেন তো অবাক, সে কাকুতি মিনতি করে, বোঝাতে চায়, কিন্তু হেনচার্ড তখন নেশায় বুধ, যুক্তির বাইরে। সে কি থামে না? না, একদমই না। সে তার সিদ্ধান্তে অটল। শেষে ভিড়ের মধ্যে থেকে একজন এগিয়ে আসে, রিচার্ড নিউসন, একজন নাবিক। সে কিনতে চায়? হ্যাঁ, 5 গিনি দাম ওঠে, টাকা দেওয়া নেওয়া হয়। আর সুজেন? সুজেন তার মেয়ে এলিজাবেথ জেনকে নিয়ে ওই নাবিকের সাথেই চলে যায়। যাওয়ার আগে শুধু হেনচার্ডকে বলে যায় এই কাজের ফল সে পাবে। আর হেনচার্ডের কি হলো? সে তখন নেশায় প্রায় জ্ঞানহীন ওই তাঁবুর মধ্যেই ঘুমিয়ে পড়ে। তারপর ঘুম ভাঙার পর? পরদিন সকালে যখন ঘুম ভাঙে, মাথায় যন্ত্রণা, দেখে স্ত্রী নেই, মেয়ে নেই, পাশে শুধু 5 গিনি আর সুজেনের ফেলে যাওয়া বিয়ের আংটিটা পড়ে আছে। তখন হুঁশ ফেরে। হ্যাঁ, তখন সে বোঝে আগের রাতে কি সাংঘাতিক ভুল সে করে ফেলেছে। অনুশোচনা, অপরাধ বোধ সব মিলেমিশে একাকার। সে কি খোঁজাখুঁজি করে? পাগলের মতো খোঁজে, কিন্তু নিউসন আর সুজান তো অনেক দূরে চলে গেছে ততক্ষণে, পায় না তাদের। তারপর কোথায় যায়? ঘুরতে ঘুরতে শেষমেশ এসে পৌঁছায় কাস্টার ব্রিজ শহরে। এই শহরটাই তার পরের জীবনের কেন্দ্র হয়ে ওঠে। কাস্টার ব্রিজে এসে সে কি করে? একটা কঠিন শপথ নেয়, আগামী 21 বছর মদ স্পর্শ করবে না। 21 বছর? হ্যাঁ, আর এই শপথটা তার জীবনকে অন্যদিকে ঘুরিয়ে দেয়। সে কঠোর পরিশ্রম শুরু করে, শস্যের ব্যবসা শুরু করে, এবং সফল হয়। হ্যাঁ, ধীরে ধীরে সে শহরের একজন নামী ব্যবসায়ী হয়ে ওঠে। এমনকি কাস্টার ব্রিজের মেয়র পর্যন্ত নির্বাচিত হয়। বাহ, মানে একেবারে পতনের মুখ থেকে শিখরে ওঠা যাকে বলে। ঠিক তাই। লোকটা চরিত্রে এই দুটো দিকই খুব প্রবল। একদিকে মুহূর্তের আবেগে সব শেষ করে দিতে পারে, আবার অসম্ভব জেদ দিয়ে সব গড়তেও পারে। এই ভালো মন্দের টানাপোড়নটাই কি ওর জীবনটাকে নিয়ন্ত্রণ করেছে? অনেকাংশেই। ওর আবেগপ্রবণ জেদি স্বভাব, স্নেহ যেমন আছে তেমনই রাগ, ঈর্ষা, এই চরমপন্থাগুলোই ওকে চালিয়েছে। যাই হোক, গল্পে ফেরা যাক। বছর কেটে গেছে অনেকগুলো। কত বছর? প্রায় 18 বছর। 18 বছর পর কি হলো? সুজান, এলিজাবেথ জেন, ওরা কোথায়? ওরা কাস্টার ব্রিজে ফিরে আসে। এলিজাবেথ জেন এখন তরুণী, আর সে কিন্তু নিউসনকেই তার বাবা বলে জানে। সুজান কেন ফেরে? সে শুনেছে নিউসন সমুদ্রে মারা গেছে বা হারিয়ে গেছে, তাই মেয়ের ভবিষ্যতের কথা ভেবে হেনচার্ডের খোঁজে আসে। মানে যদি কোনো সাহায্য পাওয়া যায়। তার মানে এতদিন পর সে হেনচার্ডকে ক্ষমা করে বা?
ক্ষমা হয়তো পুরোপুরি নয়, কিন্তু একটা ধারণা তার মনে ছিল যে নিউসনে তাকে কিনে নেওয়ার একটা অধিকার জন্মেছিল। যদিও পরে সে এই ভাবনা থেকে বেরিয়ে আসে, তখনকার পরিস্থিতি, অসহায়তা এসবও ছিল। তারা কি এসে সরাসরি হেনচার্ডের সাথে দেখা করে, মেয়র হেনচার্ডের সাথে? না, অত সহজে নয়। তারা প্রথমে কাস্টব্রিজ শহরটাকে দেখে। বেশ পুরনো শহর, কৃষিকাজই প্রধান, রাতে কারফিউ হয়। তারপর হেনচার্ডকে দেখে? হ্যাঁ, একদিন দূর থেকে একটা অনুষ্ঠানে মেয়র হেনচার্ডকে দেখে তো অবাক। সেই মেলার লোকটা আজ শহরের সবচেয়ে সম্মানিত ব্যক্তি, আবার মদ্যপান বিরোধী হিসাবেও নামডাক হয়েছে। কি আশ্চর্য! ঠিক এই সময় কি অন্য কেউ আসে গল্পে? ওই ফারফ্রে? একদম ঠিক ধরেছেন, ডোনাল্ড ফারফ্রে, স্কটল্যান্ড থেকে আসা এক তরুণ। তার কি ভূমিকা? তার কাছে শস্য ভালো রাখার একটা নতুন বৈজ্ঞানিক পদ্ধতি জানা ছিল, হেনচার্ডের ব্যবসার জন্য যেটা খুব দরকারি। তাদের দেখা হয়? হ্যাঁ, দেখা হয়। আর হেনচার্ড প্রথম দেখাতেই ফারফ্রের বুদ্ধিমত্তা, ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে যায়। মুগ্ধ হয়? তাকে নিজের ব্যবসার ম্যানেজার হিসাবে নিয়োগ করে ফেলে। ফারফ্রে কি শুধু কাজেই ভালো ছিল? না না, সে খুব মিশুকে ছিল। শহরের থ্রি মেরিনার্স চড়াইখানায় গান গেয়ে ভালো ব্যবহার দিয়ে সবার মন জয় করে নিয়েছিল। ব্যবসার উন্নতি করে? অবশ্যই। নতুন পদ্ধতি কাজে লাগিয়ে হেনচার্ডের ব্যবসার দারুণ উন্নতি ঘটায়। হেনচার্ড তাকে প্রায় ছেলের মতো দেখতে শুরু করে। আচ্ছা, এদিকে সুজানের ব্যাপারটা কি হলো? হেনচার্ডের সাথে দেখা হলো? হলো, তবে খুব গোপনে। হেনচার্ড খুব সাবধানে ব্যবস্থা করে ওরা দেখা করে শহরের বাইরের পুরনো রোমান অ্যাম্ফিথিয়েটারে, যেটাকে লোকেদের রিং বলতো। সেখানে কি কথা হয়? হেনচার্ড ক্ষমা চায়, নিজের ভুলের কথা, মদ ছাড়ার শপথের কথা সব বলে। তারা ঠিক করে এলিজাবেথ জেনকে সত্যিটা এখন জানানো যাবে না। সমাজে একসাথে থাকতে হলে তাদের আবার বিয়ে করতে হবে। আবার বিয়ে? কিন্তু হেনচার্ডের অতীতে কি আর কেউ ছিল না? ছিল, লুসিটা টেম্পলম্যান নামে একজন। হেনচার্ড ফারফ্রের কাছে লুসিটারও কথা স্বীকার করে, কিছুটা ভারমুক্ত হওয়ার জন্য হয়তো। তাতে কি জটিলতা বাড়ে? ভবিষ্যতের জন্য তো বটেই, কিন্তু তখনকার মতো হেনচার্ড আর সুজানের আবার বিয়ে হয়। এলিজাবেথ জেন হেনচার্ডকে সৎ বাবা হিসেবে মেনে নেয়। তাহলে তো সব ঠিক হয়ে গেল মনে হচ্ছে। পরিবার ফিরে পেল, বাক্সা ভালো। আপাত দৃষ্টিতে তাই, কিন্তু হেনচার্ডের ভেতরের সমস্যাগুলো তো যায়নি। কিরকম? এলিজাবেথ জেন পড়াশোনা শিখছে, উন্নতি করছে। ফারফ্রের ওপর হেনচার্ডের নির্ভরতা বাড়ছে, কিন্তু সাথে 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 ওর পুরনো কর্তৃত্ব দেখানোর ইচ্ছাটা, ফারফ্রের জনপ্রিয়তা, ওর সাফল্য, এগুলো হেনচার্ডের মনে ঈর্ষা জাগাতে শুরু করে। ঈর্ষা? নিজের ম্যানেজার যাকে ছেলের মতো দেখে তার উপর? হ্যাঁ, সে ফারফ্রেকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়, কিন্তু ফারফ্রে তো স্বাধীন চেতা। এই নিয়েই কি সংঘাত বাঁধে? ঠিক তাই। শহরে একটা উৎসব ছিল, হেনচার্ড কিছু একটা আয়োজন করে, সেটা ফ্লপ করে, কিন্তু ফারফ্রের আয়োজন দারুণ হিট। ও, এটা তো সরাসরি তুলনা হয়ে গেল। হ্যাঁ, আর হেনচার্ডের ইগোতে খুব লাগে। সে রাগের মাথায় ফারফ্রেকে চাকরি থেকে তাড়িয়ে দেয়। শুধু তাই না, এলিজাবেথ জেনকেও ফারফ্রের সাথে মিশতে বারণ করে দেয়। তারপর ফারফ্রে কি করে? সে নিজের শস্য ব্যবসা শুরু করে, আর খুব তাড়াতাড়ি হেনচার্ডের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। কি অবস্থা! একদিকে পুরনো ভুল শোধরানোর চেষ্টা, আবার নতুন করে শত্রু তৈরি করা। এর মধ্যেই কি সুজানের? হ্যাঁ। এই সব টানাপোড়েনের মধ্যে সুজান অসুস্থ হয়ে মারা যায়। ইস! মৃত্যুর আগে সে হেনচার্ডের জন্য একটা চিঠি রেখে যায়, বলে যায় এলিজাবেথ জেনের বিয়ের আগে যেন না খোলা হয়। সুজানের মৃত্যুর পর হেনচার্ড কি করে? সে এলিজাবেথ জেনকে ডেকে বলে সেই তার আসল বাবা, নিউসন নয়। এলিজাবেথ জেন কি করে এটা শুনে? সে তো একেবারে ভেঙে পড়ে। এতদিন ধরে জানা একটা সত্যি হঠাৎ মিথ্যে হয়ে গেল। কিন্তু সে হেনচার্ডের কথা বিশ্বাস করে, কষ্ট হলেও মেনে নেয়, হেনচার্ডের পদবি গ্রহণ করে। কিন্তু সেই চিঠিটা যেটা সুজান রেখে গিয়েছিল? এখানেই আর একটা মোচ। হেনচার্ড অধৈর্য হয়ে বা অন্য কোনো কারণে চিঠিটা আগেই খুলে ফেলে। কি ছিল তাতে? তাতে লেখা ছিল আসল সত্যিটা, এলিজাবেথ জেন আসলে নিউসনেরই মেয়ে, হেনচার্ডের নয়। কি সর্বনাশ! হেনচার্ডের মনে হয় সে আবার ঠকেছে। যাকে সে নিজের মেয়ে ভেবে কাছে টেনেছিল, সে তার রক্ত নয়। এরপর এলিজাবেথ জেনের সাথে তার ব্যবহার কেমন হয়? রাতারাতি বদলে যায়। আবার সেই আগের মতো রুক্ষ, ঠান্ডা ব্যবহার শুরু করে। মেয়েটার জীবনটা যেন বারবার ধাক্কা খাচ্ছে। একের পর এক ধাক্কা তো হেনচার্ডও খাচ্ছে। এই সময়ে কি লুসেটার গল্পে প্রবেশ?
ঠিক, লুসেটা টেম্পলম্যান, যার কথা আগে উঠেছিল, হ্যান্টার্ডের পুরনো পরিচিতা। হ্যাঁ, সে এক ধনী আত্মীয়ার সম্পত্তি পেয়ে বেশ অবস্থাপন্ন হয়ে কাস্টার ব্রিজে এসে থাকতে শুরু করে। আর সে এলিজাবেথ জেনকে নিজের সঙ্গী বা কম্প্যানিয়ন হিসেবে রাখে। তারপর ঘটনাচক্রে ফারফ্রের সাথে লুসেটার দেখা হয় এবং ওরা প্রেমে পড়ে যায়। ফারফ্রে আর লুসেটা। হ্যান্টার্ড কি করে? হেনচার্ড চেষ্টা করে লুসেটাকে ফিরে পাওয়ার, কারণ একসময় ওদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু লুসেটা তখন ফারফ্রেকে চায়। হেনচার্ড ব্যর্থ হয়। শেষ পর্যন্ত কি হয়? লুসেটা আর ফারফ্রে গোপনে বিয়ে করে ফেলে। এই খবরটা হেনচার্ডের কাছে কিভাবে পৌঁছায়? তার প্রতিক্রিয়া কি হয়? খবরটা শুনে সে একেবারে ভেঙে পড়ে, ব্যবসার দিকেও আর মন দিতে পারে না, একের পর এক ভুল সিদ্ধান্ত নেয়। ফলে ফারফ্রের সাথে প্রতিযোগিতায় টিকতে পারে না, ব্যবসা লাটে ওঠে, সে দেউলিয়া হয়ে যায়। দেউলিয়া? মেয়র থেকে আবার? হ্যাঁ, একেবারে পথের ভিখারি খাওয়ার জোগাড়। ভাগ্যের কি পরিহাস, তাকে দিনমজুরের কাজ খুঁজতে হয়। আর কাজ পায় কার অধীনে? কার? ফারফ্রের, ঠিক, ডোনাল্ড ফারফ্রের অধীনে তাকে কাজ করতে হয়। ও, আর তার সেই 21 বছরের শপথের কি হলো? সেটাও এই সময় শেষ হয়ে যায়। এত অপমান, এত হতাশা, সে আবার মদ ধরতে শুরু করে। আবার? হ্যাঁ, আর ফারফ্রের প্রতি তার বিদ্বেষ তখন চূড়ান্ত ঘৃণায় পৌঁছেছে। সে এতটাই নিচে নামে যে চার্চের গায়কদের জোর করে ফারফ্রেকে অভিশাপ দেওয়ার গান সাম 109 গাইতে বাধ্য করে। সাংঘাতিক। পরিস্থিতি কি আরো খারাপ হয়? হ্যাঁ, হেনচার্ডের এক পুরনো কর্মচারী ছিল জোপ, যাকে হেনচার্ড তাড়িয়ে দিয়েছিল। সে কোনোভাবে লুসেটার কিছু পুরনো চিঠি খুঁজে পায়। পুরনো চিঠি? যেগুলো লুসেটা অনেক আগে হেনচার্ডকে লিখেছিল তাদের সম্পর্কের সময়। জোপ বদলা নেওয়ার জন্য শহরের এক খারাপ সরাইখানায় পিটার্স ফিঙ্গারে সেই চিঠিগুলো লোকজনের সামনে পড়ে শোনায়। এর ফল কি হলো? এর ফল হলো ভয়ঙ্কর। গ্রামের লোক হেনচার্ড আর লুসেটার অনৈতিক সম্পর্কের কথা জেনে গেল। তখন গ্রামে একটা প্রথা ছিল, স্কিমিটি রাইড। সেটা কি রকম? কেউ অনৈতিক কাজ করলে তার আর তার সঙ্গীর কুশপুত্তলিকা বানিয়ে গাধার পিঠে চাপিয়ে ঢাক ঢোল পিটিয়ে সারা গ্রাম ঘোরানো হতো। খুব অপমানজনক ব্যাপার। হ্যান্ডচার্ড আর লুসেটার কুশপুত্তলিকা নিয়ে এটা করা হলো? হ্যাঁ, আর দুর্ভাগ্যবশত লুসেটা নিজের চোখে এই দৃশ্য দেখে ফেলে। তারপর? এই অপমান, এই আঘাতে সে অসুস্থ হয়ে পড়ে। তার এপিলেপসির অ্যাটাক হয়, আর তারপরেই সে মারা যায়। মারা যায়? হ্যান্ডশট কি কিছু করতে পারেনি? সে শেষ মুহূর্তে ফারফ্রেকে সাবধান করতে গিয়েছিল এই স্কিমিটি রাইডের ব্যাপারে, কিন্তু ফারফ্রে তখন হ্যান্ডচার্ডকে এতই অবিশ্বাস করে যে তার কথা শোনেনি। লুসেটার মৃত্যুর জন্য তাহলে পরোক্ষে হ্যান্ডচার্ডের অতীত দায়ী, আবার ফারফ্রের অবিশ্বাসও দায়ী। একের পর এক ট্র্যাজেডি। হ্যান্ডচার্ডের জীবনে তাহলে আর কিছুই রইল না। কিন্তু সেই আঘাতটা তখনও বাকি ছিল। আরও বাকি ছিল। কি সেটা? লুসেটারের মৃত্যুর কিছুদিন তোর সেই নাবিক রিচার্ড নিউসন, সে আবার ফিরে আসে। নিউসন, যাকে সবাই মৃত ভাবছিল? হ্যাঁ, সে এসেছে তার মেয়ে এলিজাবেথ জেনের খোঁজে। এবার হ্যান্ডশট কি করলো? সত্যিটা বলল? না, সে তখন এলিজাবেথ জেনকে আঁকড়েই বেঁচে আছে। মেয়েটাও যদি চলে যায় এই ভয় থেকে সে কি করলো? সে নিউসনকে বলল এলিজাবেথ জেনও মারা গেছে। কি এত বড় মিথ্যে? হ্যাঁ, মেন মৃত্যুর খবর শুনে নিউসন আবার চলে যায়। হেনচার্ড হাফ ছেড়ে বাঁচে ঠিকই, কিন্তু এই মিথ্যেটা তার বিবেককে আরও শেষ করে দেয়। এরপর সে এলিজাবেথ জেনকে নিয়ে কোথায় গেল? একটা ছোট্ট পাখির দোকান খুলে বসলো। মেয়ের খুব যত্ন নেয় তখন, আগের চেয়ে অনেক বেশি, কিন্তু মনে সবসময় ভয়, যদি নিউসন ফেরে, যদি সত্যিটা জানা যায়। আর সেই ভয়টাই সত্যি হলো, নিউসন আবার ফিরল। আবার? হ্যাঁ, আর এদিকে ফারফ্রে লুসেটারের মৃত্যুর পর এলিজাবেথ জেনের প্রতি আকৃষ্ট হয়েছে। সে তাকে বিয়ের প্রস্তাবও দেয়। নিউসন ফিরে এসে কি করে? সে এবার ফারফ্রের কাছে হেনচার্ডের মিথ্যার কথাটা জানতে পারে, আর এলিজাবেথ জেনও জানতে পারে নিউসনই তার আসল বাবা। অবশেষে সত্যিটা সামনে এলো। হেনচার্ডের কি হলো? তার শেষ আশ্রয়টাও ভেঙে গেল। সে বুঝতে পারল ক্যাস্টাব্রিজে তার আর জায়গা নেই। সে কি চলে গেল? হ্যাঁ, যেভাবে একদিন এসেছিল প্রায় সেভাবেই, একা, নিঃস্ব, হাতে তার সেই পুরনো কাজের ঝুড়িটা নিয়ে শহর ছেড়ে চলে গেল। একটা বৃত্তজারো সম্পূর্ণ হলো। ঠিক। আর এদিকে এলিজাবেথ জেন ফারফ্রাকে বিয়ে করল। তার জীবনে খানিকটা শান্তি এলো অবশেষে। হেনচার্ডের শেষ জীবনটা কেমন কাটলো? কোথায় গেল সে? সে একা একা ঘুরতে লাগলো, উদ্দেশ্যহীনভাবে। শেষে গিয়ে পৌঁছল সেই ওয়েডেন প্রায়ার্সের কাছেই একটা জায়গায়, যেখানে তার গল্পের শুরু। সেখানে কি হলো? ঘটনাচক্রে সেদিন ছিল এলিজাবেথ জেনের বিয়ের দিন। হেনচার্ড শেষবারের মতো মেয়ের জন্য একটা উপহার নিয়ে এলো, একটা খাঁচায় পাখি। এলিজাবেথ জেন কি নিল সেটা? না,
সে হেনচার্ডের সব মিথ্যার কথা জেনে গেছে। সে খুব কঠোরভাবে হেনচার্ডকে প্রত্যাখ্যান করল, ভর্ৎসনা করল। এই প্রত্যাখ্যান হেনচার্ড নিতে পারল না, এটাই ছিল শেষ আঘাত। মেয়ের কাছ থেকে এই ব্যবহার পেয়ে তার বাঁচার সব ইচ্ছা চলে গেল। সে চুপচাপ চলে গেল সেখান থেকে। তারপর কিছুদিন পর এলিজাবেথ জেনের অনুশোচনা হয়। সে আর ফারফ্রে মিলে হেনচার্ড যে খুঁজতে বেরোয়। খুঁজে পায় এক জঙ্গলের মধ্যেকার কুটিরে, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। হেনচার্ড সেখানে একা অবহেলায় মারা গেছে। হ্যাঁ, তার পাশে শুধু একটা উইল পাওয়া যায়, হাতে লেখা। কি লেখা ছিল তাতে? লেখা ছিল, তাকে যেন সবাই ভুলে যায়, তার কবরে যেন কোনো চিহ্ন না থাকে, কেউ যেন তার জন্য দুঃখ না করে। কি ভীষণ অভিমান আর ক্লান্তি। এভাবেই মাইকেল হেনচার্ডের জীবনের শেষ হয়। এলিজাবেথ জেন কি তার শেষ ইচ্ছা রেখেছিল? হ্যাঁ, যতটা সম্ভব। তার নিজের জীবনটাও ধীরে ধীরে শান্ত হয়। এত কিছু দেখার পর সে বুঝেছিল অল্পতেই সন্তুষ্ট থাকতে হয়। তাহলে পুরো গল্পটা শুনে যা বুঝলাম, হেনচার্ডের জীবনটা একটা আস্ত ট্র্যাজেডি, একটা ভুল সিদ্ধান্ত আর তার নিজের চরিত্রের দোষগুলোই, মানে জেদ, রাগ, ঈর্ষা। এই সবকিছু মিলিয়ে তাকে সাফল্যের চূড়া থেকে একেবারে নিচে ফেলে দিয়েছে। তার উত্থানটাও যেমন নাটকীয়, পতনটাও তেমনই। গোপন কথা, দেরিতে আসা, অনুতাপ, ভাগ্য সবকিছুই যেন তার বিরুদ্ধে গেছে। আর তার কাজের প্রভাব শুধু তার উপর পড়েনি। সুজেন, এলিজাবেথ জেন, ফারফ্রে, লুসেটা সবার জীবনকেই ওলটপালট করে দিয়েছে। প্রায় তো বলা হয় চরিত্রই মানুষের নিয়তি। হেনচার্ডের ক্ষেত্রে কথাটা ভীষণ সত্যি মনে হয়। একদম। ওর ভেতরের শক্তি আর দুর্বলতাগুলোই যেন বাইরের পরিস্থিতি তৈরি করেছে। কিন্তু একটা প্রশ্ন থাকে, সবটাই কি তার দোষ? পরিস্থিতির কি কোনো ভূমিকা ছিল না? মানে ওই সময়টা, সমাজটা। খুব ভালো প্রশ্ন। অবশ্যই তার নিজের ভুল, তার চারিত্রিক ত্রুটি বড় কারণ, কিন্তু এটাও ঠিক সে একটা বিশেষ সময়ের মানুষ ছিল। ক্যাস্টাব্রিজের মতো একটা শহর তখন বদলাচ্ছে, সেখানে তার মতো পুরনো আমলের মানুষের টিকে থাকা কঠিন ছিল। ফারফ্রের মতো নতুন শক্তি উঠে আসছে। হ্যাঁ, বাজারের নিয়মকানুন বদলাচ্ছে, সামাজিক প্রথা, ওই স্কিমিটি রাইডের মতো ঘটনা, আবার কিছু কাকতালীয় ব্যাপারও তো ছিল। তাই ও ট্র্যাজেডিটা শুধু ব্যক্তিগত নয়, কিছুটা পরিস্থিতির শিকারও সে। তাহলে শেষ পর্যন্ত এই প্রশ্নটাই মনে ঘুরছে, মানুষের জীবনটা ঠিক কিসে চলে? নিজের সিদ্ধান্তে, কর্মফলে, নাকি ভাগ্য, পরিস্থিতি এগুলোর হাতে? হেনচার্ডের দিকে তাকালে এই দুটোর মধ্যে ফারাক করা খুব কঠিন। সত্যিই কঠিন। এই জটিল প্রশ্নটা নিয়ে হয়তো আমাদের আজকের মতো থামতে হবে। ভাবনার অনেক খোরাক রয়ে গেল।